বাজেটে সবসময় খেয়াল রাখতে হয় কি অ্যাকশন নিলে দেশের মানুষের কিছুটা স্বস্তি আসবে, দে উইল বি হ্যাপিয়ার, তাদের স্মাইলটা একটু বড় হবে। আমি শিওর যে এই বাজেটের পরে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য শিল্প করেন, ট্রেডিং করেন, এসএমই খাত, তাদের জন্য স্পেশাল কোনো বেনিফিট থাকবে বলে আমি আশা করি। মাতলুব আহমদ, যেটি নিয়ে আলোচনা করছিলাম, অর্থনীতিকে ঠিক করতে হবে, যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বললেন যে আসলে কোন জায়গাটাতে বেশি গুরুত্ব দিতে হবে, বা আসলে সামনের দিনের বাজেট মানুষের যেটি নির্বাচনী ইশতেহারে আছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সাধারণ, আপনি বলছেন জনবান্ধব বাজেটের কথা, জনবান্ধব বাজেট হলে আসলে কোন প্রস্তাবনাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? বাজেটে সবসময় খেয়াল রাখতে হয় যে কী অ্যাকশন নিলে দেশের মানুষের কিছুটা স্বস্তি আসবে, দে উইল বি হ্যাপিয়ার, তাদের স্মাইলটা একটু বড় হবে। আপনি খেয়াল করে দেখবেন এত বড় বড় আমাদের চ্যালেঞ্জেস আসলো, ধরেন কোভিডের চ্যালেঞ্জ, তারপরে আমরা ইউক্রেনের যুদ্ধের চ্যালেঞ্জ, এই যে গাজার এই যুদ্ধের চ্যালেঞ্জ, তারপরে ডলারের চ্যালেঞ্জ, বাংলাদেশ কিন্তু অত ক্ষতি হয় নাই অনেক দেশের থেকে। এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য শিল্প করে, যারা ইকোনমিকে চালায়, আর সরকার যারা আছেন, এদের কিন্তু দিক একদিকেই প্রোগ্রেস। এবং আপনি দেখেন, যদিও আমরা বলেছি মেগা প্রজেক্টস আমরা কমিয়ে দেব, তারপরে কিন্তু অনেক প্রজেক্টস স্লো হলেও কিন্তু হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আমরা হয়তো সেরকমভাবে বিগ ইনভেস্টমেন্টস করতে পারি নাই, কিন্তু আমরা যেভাবেই হোক আমরা একটা সার্ভাইভাল পজিশনে এসে এখন টেক অফ পজিশনে আছি। এবারে বাজেটটা ইট মাস্ট সাপোর্ট নিউ ইনভেস্টমেন্টস, বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন, এবং সেইটা কিভাবে হবে সেইটা বাজেট মেকানিজমে আসতে হবে। আজকে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের জন্য সুদের হার সরকার থেকে যদি ডিসকাউন্ট করেন, ঠিক আছে, তুমি যদি যেমন ইন্ডিয়াতে আছে নর্থ ইস্টে ইনভেস্টমেন্ট করলে ওরা 33% আপনাকে ক্যাশ আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। যদি 100 কোটি লাগান, আপনি 33 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে ফর সাপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট। আজকে এরকম কিছু করার টাইম এসে গেছে, কারণ আমরা কিন্তু 3.5 বছর থেকে সেরকম কোনো বিগ ইনভেস্টমেন্টসে, রিনিউড ইনভেস্টমেন্টসে যেতে পারি নাই। আর হেলাল সাহেব কিছুক্ষণ আগেই বললেন যে যারা এসএমই খাত আছে তাদের যদি চাঙ্গা না করেন, তাহলে দেখা গেছে যে দেশে এসএমই খাত উইক, সে দেশ কিন্তু সাস্টেইনড ডেভেলপমেন্ট করতে পারে না। আজকে মালয়েশিয়া যদি দেখি, থাইল্যান্ড দেখি, ইভেন চায়নাও দেখি, এসএমই খাতটা সবচেয়ে স্ট্রং। এবং এসএমই খাতকে এই 14% ইন্টারেস্ট প্লাস 1% আবার মনিটরিং ফিজ, এইসব বার্তা দিয়ে একটা সার্টেন ইজি মেথড দিয়ে প্রয়োজনে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে হলো সিম্পলিফাইড ফর্মে দিতে হবে। আমরা সবাইকে বলছি যে আমরা এসএমই ফান্ডিং করতে চাই, কিন্তু আসলে খেয়াল করে দেখেন এসএমই যারা করেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখেন, দে আর নট হ্যাপি। অথচ অল আওয়ার পলিসিজ আর শোয়িং যে আমরা তাদেরকে হ্যাপি করার জন্য যাচ্ছি। তো আমি এইটাই বলবো, এবারের বাজেটে আমি আশা করি যে নিউ ইনভেস্টমেন্টস আসবে, স্মল যারা বিজনেস করেন এসএমই খাতে তারা একটু হ্যাপিলি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং দ্য ফ্লো অফ এলসি যেটা আজকে হিন্ড্রেন্স হয়ে আছে, যেটা প্রায় 1.5-2 বছর হলো আমরা নর্মাল এলসি খুলতে পারছি না, সেইখানে যদি আপনি নর্মালসি নিয়ে আসেন তাহলে অবশ্যই আমাদের ইনফ্লেশন কমে আসবে। তবে আরেকটি বিষয় যেটি আপনি নিজে উল্লেখ করেছেন যে বিনিয়োগের কথা, যে সরকার, কিন্তু সরকার তো সবসময় দেখি আমরা যে অভ্যন্তরীণ সোর্স থেকেও অনেক বেশি ঋণ নেন। সেখানে আপনারা যারা, আপনাদের মতো যারা উদ্যোক্তা আছেন, তাদের জন্য একটু বিষয়টা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় না যে আপনারা আসলে বিনিয়োগ করতে পারবেন কিনা? ব্যাংকের খাতালো আমরা জেনারেটর যদি চালান, যে বিদ্যুৎটা তৈরি করেন, ওটা যদি ব্যবহার না করে নষ্ট হয়ে যায়। যে টাকাটা ইকোনমিতে থাকে সেটা কাউকে না কাউকে ব্যবহার করতে হবে। লাস্ট 3-3.5 বছর ধরে আমরা প্রাইভেট সেক্টর কিন্তু সেইভাবে ব্যবহার করতে পারছি না। সেখানে তো সরকার ওটাকে নিয়ে আবার ইনভেস্টমেন্ট করছেন, সেজন্য কিন্তু ইকোনমির চাকাটা ঘুরছে। আজকে যে আমরা অন্য দেশ যেমন কোভিডে অনেক নিচে চলে গেছিলো ডেভেলপমেন্ট, আমরা কিন্তু অত নিচে নামি নাই। ইট ইজ বিকজ গভর্নমেন্ট হ্যাজ রিপ্লেনিশড আওয়ার ইনভেস্টমেন্টস। এখন সরকারি ইনভেস্টমেন্ট দেখবেন কিন্তু বেড়েছে, আমাদের ইনভেস্টমেন্ট কমেছে। তো সেই জন্য আমি খুব একটা ওয়ারিড না যে যখন আমাদের ইনভেস্টমেন্ট লাগবে সরকার যদি তখন টাকাটা না নেন, আমাদের জন্য ছাড় দেন,
তাহলে একটি বড় পার্থক্য হচ্ছে আপনারা ইনভেস্টমেন্ট করলে সেখানে কর্মসংস্থান তৈরি হয়, বেকারত্ব ঘটছে, সাধারণ মানুষের জনজীবনে একটা বড় প্রভাব আসে, সেটি তো বন্ধ থাকলো। ওয়েল, এটা বুঝতে হবে ইট ইজ নট দ্যাট সিম্পল। যারাই ইনভেস্টমেন্ট করুক, সরকার করুক আর প্রাইভেট করুক, এমপ্লয়মেন্ট জেনারেশন আসবেই। আমরা করলে দেখা যায় যে প্রাইভেট সেক্টরে ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল ইজ মাচ মোর এফিশিয়েন্ট। যে আমরা 10 টাকার জিনিস আমরা 10 টাকাও কিনি না, কিন্তু একটু আগেই আমাদের আনোয়ার সাহেব বললেন যে 10 টাকার জিনিস বলে 50 টাকাও কেনা হয়। 100 টাকা। এই যে সিচুয়েশনগুলো, এটা কিন্তু প্রাইভেট সেক্টরে নাই। এফিসিয়েন্সির জন্যই কিন্তু আমরা এই টাকাটা আয় করতে পারি এবং জনগণকে কম পয়সা দিতে পারি। আমি শিওর যে এই বাজেটের পরে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য শিল্প করেন, ট্রেডিং করেন, এসএমই খাত, তাদের জন্য স্পেশাল কোনো বেনিফিট থাকবে বলে আমি আশা করি। মাতলুব আহমেদ, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। মাতলুব ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে প্রত্যাশা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আপনি জানেন যে এখানে অধিকাংশ মানুষই যেখানে কৃষিজীবী, কৃষির ক্ষেত্রে আসলে আমাদের নতুন করে চিন্তা ভাবনার সময় আসছে কিনা, কারণ আপনি জানেন যে শ্রমিক সংকট, নানাবিধ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় কৃষকটা অনেকটা চাপের মুখে আছে। ওয়েল, শ্রমিক সংকটটা স্টাডি করতে হবে যে কেন শ্রমিক সংকট হচ্ছে, এত লোক আমাদের, তারপরে কত শিক্ষিত বেকার আছে, তাদেরও তো জমি জমা আছে। তো এখন তো মেকানাইজেশন চলে আসছে। আজকে আমেরিকাতে দেখি ভালো ভালো লোকরা, এডুকেটেড লোকরা ওই মেশিন চালায়, গম বা দিচ্ছে খেতে, নইলে কাটছে, নইলে কাজ করছে। তো আমাদের দেশে কিন্তু এখন সব চলে আসছে। তো অ্যাকচুয়ালি হাতে দিয়ে সেই কাস্তে দিয়ে কাটতে হবে ওই লেভেল এখন নাই। যেমন আমরা এখন টেলিফোন করে আর ঘুরাই না, আমরা দেখতেও পাই, কথা বলতে পারি। এই যে ইমপ্রুভমেন্ট আমরা ইউজ করছি, কৃষিতেও আমাদের এই ইমপ্রুভমেন্টগুলো ইউজ করতে হবে। আমরা সামনেই দেখতে পাচ্ছি, আমরা নিজেরাও আমরা একটা প্ল্যান করেছি, আমরা ড্রোন ফ্যাক্টরি করব। সেই ড্রোনে আমরা কৃষির ড্রোন বানাচ্ছি। সেই ড্রোন দিয়ে আমরা ওষুধ ছিটাতে পারবো, তারপরে বীজ ছিটাতে পারবো, এবং কোন জায়গাটা সেচ লাগবে সেটাও কিন্তু সিস্টেমে বলে দিতে পারবে। তো মডার্ন ওয়ে অফ এগ্রিকালচার করলে আপনার আজকে যদি এক বিঘা এতে 1 মণ ধান হয়, তখন কিন্তু 1 বিঘাতে 3 গুণ পর্যন্ত উঠে যাবে। এবং এই সব টেকনোলজিগুলো বিদেশ থেকে আনতে হবে। আমরা এখন আগের মতো সেই গরু দিয়ে চাষ করে আপনি যদি মানে ভালো ফলন চান, পারবেন না। আর এই যে আপনি আজকে বলছেন ম্যান পাওয়ার শর্টেজ, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের লাভ হচ্ছে কি যে আমরা মেশিনারিজ নিয়ে আসতে পারছি, কিন্তু এই মানুষগুলো কোথায় গেল? তারা কি কাজ করছে? তারা কি ভালো আছে? আমার পার্সোনাল মত হচ্ছে তারা যদি তাদের কৃষি খামার এবং তাদের মাটির সাথে থাকে, তাদের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। আজকে বেশিরভাগ লোক আমি শুনেছি শহরে এসে বস্তিতে থাকে, রিক্সা চালায়, নইলে ওই যেভাবে হেলাল সাহেব বলেন ইজি বাইক চালায়। তো এইগুলোর থেকে যদি তারা কৃষির মধ্যে থাকে, এবং কৃষি যদি আমাদের সরকার একটা প্রাইসগুলো বেঁধে দেয় যে ঠিক আছে তোমার খরচ হলো 10 টাকা, আমি তোমাকে 15 টাকা দিব, তাদের প্রফিট যদি এনশিওর করে, যদি নিজে না পারে ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করে যে ঠিক আছে তোমরা এই দামে নেবে, এবং বিগ কোম্পানিরা ওই সরকারের থেকে নেবে। আজকে বড় কোম্পানিরা চাষিদের কাছ থেকে বা মধ্যস্বত্ব ব্যক্তি থেকে অনেক কম দামে কিনছে, মানে ওরা এমনভাবে কিনছে যাতে কৃষকরা কিন্তু লাভ করতে পারছে না। সেই দিক দিয়ে আমার কাছে মনে হয় দি চেঞ্জেস যেটা আমাদের বাজেটে আসা উচিত সেটা হলো কৃষি খাতকে কী করে স্বাবলম্বী করা যায়, তাদের যাতে দামটা কীভাবে বেশি করে দেওয়া যায়, এবং কীভাবে মেশিনারি ইনক্লুডিং ড্রোনস ব্যবহার করা যায় সেগুলো চিন্তা করতে হবে। আরেকটি বিষয় যেটি আপনি উল্লেখ করেছেন যে কর্মসংস্থান তৈরিতে, বিশেষ করে এই যে লোকগুলো তারা কোথায় গেল, তারা আসলে কেমন আছে, তাদের তো চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেখানে আসলে কি নজর দেওয়া উচিত? না, ইটস ভেরি সিম্পল। আপনি নিজেই বলছেন কৃষিতে লোক পাওয়া যাচ্ছে না, তারা আবার এখানে এসে বসে আছে, কিসের লোভে বসে আছে? তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ব্যাক টু প্যাভিলিয়ন। তারা কৃষি খামারে যাবে। আজকে কিন্তু আমি করোনার সময় দেখেছি শিক্ষিত বেকার ছেলেমেয়েরা ভালো ভালো মাছের খামার করেছে, হাঁসের খামার করেছে, মুরগির খামার করেছে, আমাদের ছোট ছোটো পিক আপগুলো চালায়, ওটা দিয়ে সবজি কিনে কারণ বাজারে বেচতেছে। দে আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দে আর অল মেকিং গুড মানি। তো চাকরির আশায় না থেকে সেলফ এমপ্লয়মেন্ট এটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেছেন যে তোমরা চাকরি দিবা, তোমরা চাকরি খুঁজে থেকো না। আজকের মটো হচ্ছে
আর চাকরি নয়, ব্যবসা করব।